So let's start the class. According to our plan, আজকে আমরা প্রথমে প্রোডিউসার সারপ্লাস নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করব। So similar concept, producer surplus এর মতোই similar concept we have discussed earlier at the end of the discussion of theory of demand, যেখানে আমরা কনজিউমারদেরকে নিয়ে কথা বলছিলাম। সো আমরা লাস্ট ক্লাসে যে থিওরি অফ সাপ্লাই পড়ছিলাম, যেখানে প্রোডিউসার্স ওয়ার আওয়ার মেইন ফোকাস। সো থিওরি অফ সাপ্লাই এর একেবারে লাস্ট টপিক হিসেবে আমরা প্রোডিউসার সারপ্লাস নিয়ে কথা বলতে চাই। তো কনজিউমার সারপ্লাসের আইডিয়াটা ছিল, আমরা বলেছিলাম যে ইটস দ্য এরিয়া বিটুইন দ্য প্রাইস লাইন অ্যান্ড টু দ্য লেফট অফ দ্য ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভের বাম পাশে এবং প্রাইস লাইনের মধ্যকার যে এরিয়াটা থাকে গ্রাফিক্যালি, সেটাকে আমরা কনজিউমার সারপ্লাস বলি। আর ইনটিউটিভ আইডিয়াটা হচ্ছে ইটস অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন দি উইলিংনেস টু পে অ্যান্ড দি অ্যাকচুয়াল প্রাইস দ্য কনজিউমার হ্যাজ পেইড। কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে কনজিউমার আসলে যেই দাম দিতে চায় তার সাথে কনজিউমার যে দাম দিয়ে প্রোডাক্টটা কিনে, এই দুইটা জিনিসের মধ্যকার যে পার্থক্য, সে পার্থক্যটাকে আমরা সাধারণত কনজিউমার সারপ্লাস বলে থাকি। ঠিক একইভাবে তুমি যদি প্রোডিউসারের দিকে চিন্তা করো, বা তুমি যদি নিজেকে একজন প্রোডিউসার হিসেবে চিন্তা করো, তুমি দেখো প্রোডিউসাররা যে খরচ করে প্রোডাক্টটা প্রডিউস করে, সেই খরচে সাধারণত দ্রব্যটা প্রোডিউসাররা বিক্রি করে না। তার চেয়ে একটু বেশি দামে সাধারণত প্রোডিউসাররা প্রোডাক্টটা বিক্রি করে থাকে। এটা ন্যাচারাল। এবং বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সে যেন কিছুটা প্রফিট করতে পারে। সো দ্য এক্সট্রা প্রাইস দ্যাট অ্যাকচুয়ালি প্রোডিউসার আস্ক ওভার দ্য কস্ট, সেটা হচ্ছে সাধারণত তার প্রফিট বা তার এক্সট্রা ইনকাম আমরা বলে থাকি। তো এটা হচ্ছে প্রোডিউসারের মোটিভেশন। সো কনজিউমারের মোটিভ ছিল যে আমার কাছে যে অ্যাকচুয়াল উইলিংনেস টু পে আছে, সেই অ্যাকচুয়াল উইলিংনেস টু পে বা আমার যে বাজেট প্রাইস, সেই বাজেট প্রাইসটা আমি কোনোভাবে রিভিল করব না। সো আমি আমার উইলিংনেস টু পেটাকে ইনফর্ম না করে আমি যে প্রাইস দিয়ে প্রোডাক্টটাকে কিনি, সাধারণত এই দুটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা বলতাম কনজিউমার সারপ্লাস। আর তাহলে প্রোডিউসারের আইডিয়াটা হচ্ছে, প্রোডিউসার তার যে কস্টটা আছে, অ্যাকচুয়াল কস্টটা, এই কস্টটা সে কোনোভাবেই সে রিভিল করতে চায় না, এবং তার অ্যাকচুয়াল কস্টের এক্সেস প্রাইসে, ওভার প্রাইসে সে যে জিনিসটাকে বিক্রি করে, সেই ওভার প্রাইস এবং সে অ্যাকচুয়াল প্রাইস এবং তার যে কস্ট, এই কস্টের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা সাধারণত প্রোডিউসার সারপ্লাস বলে থাকি। তাহলে তুমি যদি ফর্মুলা দিয়ে লিখতে চাও, সেই ক্ষেত্রে তুমি প্রোডিউসার সারপ্লাসটাকে হয়তো এভাবে লিখতে পারো। উই ক্যান রাইট ইট ডাউন অ্যাজ producer surplus. তুমি বলেছো producer surplus is the difference between the actual price the producer has received, তার মানে যে দামে প্রোডিউসার প্রোডাক্টটা বিক্রি করেছে, এবং পার্থক্যটা কিসের? সে যে খরচে ওই প্রোডাক্টটা প্রডিউস করেছে। ইটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল প্রাইস এন্ড দ্য কস্ট অফ প্রোডাকশন। তাহলে প্রোডিউসার সারপ্লাস ইজ দ্য প্রাইস রিসিভড মাইনাস কস্ট অফ প্রোডাকশন। তাহলে এটা হচ্ছে আমাদেরকে যদি ডেটা দেওয়া থাকে, কত দামে প্রোডাক্টটা বিক্রি করলো, সেই ইনফরমেশনটা যদি আমরা জানি, এবং আমরা যদি কস্ট অফ প্রোডাকশন সম্পর্কে ইনফরমেশন জানি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রোডিউসার সারপ্লাস বের করতে পারছি। গ্রাফিক্যালি আমি প্রোডিউসার সারপ্লাসটাকে তাহলে দেখাবো কিভাবে? সো গত ক্লাসে উই হ্যাভ ড্রোন সাপ্লাই কার্ভ, আমরা সাপ্লাই কার্ভ ড্র করেছি গত ক্লাসে, এন্ড দ্য শেপ অফ সাপ্লাই কার্ভ ওয়াজ আপওয়ার্ড স্লোপিং। আমরা একটা আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ দেখেছিলাম। সো ইউ হ্যাভ quantity supply on the horizontal axis and price of the product on the vertical axis. So যে সাপ্লাই কার্ভটা তুমি ড্র করেছো, let's say this is basically our supply curve. নাও সাপ্লাই কার্ভটাকে আমরা সাধারণত, ডিমান্ড কার্ভটাকে যেমন আমরা উইলিংনেস টু পে কার্ভ বলতাম, সাপ্লাই কার্ভটাকে ইউজুয়ালি আমরা ইকোনমিক্সে মার্জিনাল কস্ট কার্ভ বলে থাকি। সো সাপ্লাই কার্ভ অ্যাকচুয়ালি শোজ প্রতি ইউনিট প্রোডাকশন করার জন্য তোমার মার্জিনাল কস্ট কত হয়েছে, সেই মার্জিনাল কস্টটা সাধারণত দেখানোর চেষ্টা করে। সো অবভিয়াসলি এই মার্জিনাল টার্মটা আমাদের জন্য নতুন। ডেফিনেটলি আমরা যখন মার্কেট চ্যাপ্টারটা পড়বো, অথবা থিওরি অফ কস্ট একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা যখন পড়বো, তখন হয়তো আমরা মার্জিনাল কস্ট সম্পর্কে ইন ডিটেইল ডিসকাশন আমরা জানতে পারবো, বা ইন ডিটেইল ডিসকাশন হয়তো আমরা করতে পারবো। কিন্তু এখানে জাস্ট এতটুকু বলে রাখি যে মার্জিনাল কস্ট বলতে আমরা আসলে ইন্ডিকেট করছি যে প্রতি ইউনিট প্রোডাক্ট
ইচ ইউনিট অফ প্রোডাক্ট প্রডিউস করার জন্য হোয়াট কাইন্ড অফ কস্ট ইউ হ্যাভ ফেসড, তুমি কতটুকু কস্ট ফেস করেছো সেটাকে সাধারণত আমরা মার্জিনাল কস্ট বলে থাকি। সো তুমি অবভিয়াসলি যেহেতু বলেছো যে প্রডিউসার সারপ্লাস হচ্ছে কতটুকু দাম একজন প্রডিউসার রিসিভ করে এবং তার কস্ট অফ প্রোডাকশন কতটুকু ছিল, এই দুইয়ের মধ্যকার পার্থক্যকে তুমি প্রডিউসার সারপ্লাস বলো। সো স্বাভাবিকভাবেই প্রডিউসার সারপ্লাস বের করার জন্য গ্রাফিক্যালি আমরা সাপ্লাই কার্ভের সাহায্য নিয়ে থাকি। সো এখানে ধরো প্রডিউসার হয়তো এই প্রোডাক্ট একটা ফিক্সড প্রাইসে বিক্রি করছে, ফর এক্সাম্পল তার প্রাইস হচ্ছে লেটস সে দিস ইজ হিজ প্রাইস লাইন এবং পি স্টারটাকে ধরো আমরা বলছি তার প্রাইস লাইন। তাহলে এই ফিক্সড প্রাইস যখন থাকে ইন টোটাল মার্কেটে প্রডিউসার হয়তো ফর এক্সাম্পল তুমি বলছো যে লেটস সে কিউ স্টার অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মার্কেটে সে বিক্রি করে। সো তুমি দেখতে পাচ্ছ যে এই কিউ স্টার পর্যন্ত দেয়ার মাইট বি ডিফারেন্ট ইউনিটস দ্যাট this particular producer have produced. For example, তুমি যদি বলো যে কিউ স্টার is equal to let's say 10 unit of product, so obviously সে একসাথে 10 ইউনিট প্রোডাক্ট বিক্রি করছে এবং সেই 10 ইউনিট প্রোডাক্ট হয়তো সে বিক্রি করছে প্রত্যেকটার দাম হচ্ছে ফর এক্সাম্পল 5 টাকা করে। এখন তুমি যদি আর্লিয়ার ইউনিটগুলির কথা চিন্তা করো, if you think about for example let's say the first unit, তুমি যদি ফার্স্ট ইউনিটটার কথা চিন্তা করো, সো ফার্স্ট ইউনিট প্রডিউস করতে তার যে খরচ হয়েছিল, তার খরচটাকে আমরা দেখাচ্ছি কোন কার্ভ দিয়ে, এখানে সাপ্লাই কার্ভ, যেটাকে আমরা মার্জিনাল কস্ট বলছি। সো ফার্স্ট ইউনিট প্রডিউস করার জন্য তার কস্টটাকে ইন্ডিকেট করছে কোনটা, এই এতটুকু পার্ট, দিস ব্লু পার্ট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য কস্ট অফ প্রোডাকশন। আর এর যে আপার পার্টটা আছে সে প্রাইস চার্জ করেছে কতটুকু, এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত সে প্রাইস চার্জ করেছে। সো দিস ইজ বেসিক্যালি হিজ এক্সট্রা প্রাইস ওভার দ্য কস্ট, যেটা তার ওই ইউনিটের জন্য প্রফিট। সো আমি যদি এই ফার্স্ট ইউনিটের জন্য প্রডিউসার সাপ্লাই বের করতে চাই, আমাকে সিম্পলি কি করতে হচ্ছে, আমার এই টোটাল প্রাইস যেটা আমি পেয়েছি দ্যাট মিন্স 5 টাকা বা পি স্টার অ্যামাউন্ট অফ প্রাইস, এই পি স্টার অ্যামাউন্ট অফ প্রাইস থেকে এখানে যে লোয়ার পোরশনটা তুমি দেখতে পাচ্ছ রেড লাইনটা থেকে হরিজন্টাল এক্সিস পর্যন্ত যে পারপেন্ডিকুলারটা তুমি দেখতে পাচ্ছ, এই পার্টটাকে হয়তো তোমাকে বাদ দিতে হচ্ছে। বাদ দিলে তুমি প্রথম ইউনিটের জন্য পেয়ে যাচ্ছ। তাহলে টোটাল 10 ইউনিট আমি বিক্রি করেছি, সেই টোটাল 10 ইউনিটের জন্য যদি আমি প্রোডিউসার সারপ্লাস বের করতে চাই, কোন অংশটা আমার প্রোডিউসার সারপ্লাস বলো তো দেখি। Which part graphically is going to be your producer surplus? পারভেজ আহমেদ, পারভেজ আছো আমাদের সাথে? রোল জি স্যার, আসসালামু আলাইকুম, আমি আছি। পারভেজ, তুমি কি একটু কষ্ট করে বলতে আমাদেরকে কার্ভের উপরের যে পার্টটুকু আছে ওইখানে। উপরের পার্টটুকু হবে। আরেকটু সুনির্দিষ্ট করে যদি পারভেজ তুমি বলতে পারো। I hope you have got the answer properly. যে আয়তাকার ক্ষেত্র আছে ওইটার কিভাবে বলি, স্ট্রেট আয়তক্ষেত্র লাইন। জিনিসটা কি আয়তক্ষেত্র হবে? একটু ভালোভাবে দেখো তো পারভেজ। আমি না কোন স্যার, প্রোডিউসার সারপ্লাস বলবো? আমি বলতেছি আরেকটু স্যার। হেল্প তোমাকে আরেকটু হেল্প করি পারভেজ, হ্যাঁ? আমাদের প্রথম ইউনিট প্রোডাকশনের জন্য যখন ফার্স্ট ইউনিটটা প্রডিউস করলো, ফার্স্ট ইউনিটের জন্য তার কস্ট হচ্ছে এই নিচের অংশটুকু। ঠিক আছে? এই পার্টটা হচ্ছে কস্ট। তার টোটাল প্রাইস হচ্ছে এত। আমি বুঝতে পারছি স্যার, মানে ঠিক আছে? স্ট্রেট লাইনের যে উপরের অংশটুকু আছে ওইটা মানে একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হবে। এক্স্যাক্টলি এটাই আমরা বলার চেষ্টা করছি। তাহলে এই উপরের ছোট্ট যে অংশটুকু এটা হচ্ছে তার আসলে প্রোডিউসার সারপ্লাস। তাহলে টোটাল প্রোডিউসার সারপ্লাস কত? আমরা উপরের যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, জি স্যার। ট্রায়াঙ্গেলটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রোডিউসার সারপ্লাস। তাহলে আমরা কনজিউমার সারপ্লাস বের করার জন্য গ্রাফিক্যালি যে ফর্মুলাটা ব্যবহার করেছিলাম যে হাফ ইনটু বেজ ইনটু হাইট, ঠিক একই ভাবে প্রোডিউসার সারপ্লাস বের করার জন্য আমরা এখানে সিম্পলি কি করতে পারি, প্রোডিউসার সারপ্লাস ইজ ইকুয়াল টু হাফ ইনটু বেজ ইনটু হাইট। অর্থাৎ আমার এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটার যে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল, লেটস আমরা ট্রায়াঙ্গেলটা একটা নাম দিই। আমরা এখানে হয়তো বলি এই পয়েন্টটাকে চলো আমরা বলি এ পি স্টার, আর এই পয়েন্টটাকে চলো আমরা বলি বি। তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ পি স্টার বি, দ্যাট উড বি আওয়ার প্রোডিউসার সারপ্লাস। এবং যে ডেফিনেশনটা একটু আগে আমরা বলছিলাম, ডেফিনেশনটা কি ছিল, যে গ্রাফিক্যালি প্রোডিউসার সারপ্লাস is the area between the price line, so this black line is basically your price line and the left of the সাপ্লাই কার্ভের বাম পাশে এবং প্রাইস লাইনের মধ্যকার যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে সাধারণত আমরা প্রোডিউসার সারপ্লাস বলে থাকি। নাও ইফ ইউ নো দি ভ্যালুস, তুমি যদি ভ্যালুগুলি জানো, ফর এক্সাম্পল এখানে যদি আমরা ভার্টিক্যাল ইন্টারসেপ্টের ভ্যালুটা জানতাম তাহলে হয়তো আমাদের পক্ষে এই প্রোডিউসার সারপ্লাসের অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটা বের করা সম্ভব হতো। বুঝতে পেরেছি কথাটা সবাইকে? জি স্যার। ফাইন। তাহলে একটু বলো তো যে কথা বলছে খুব সম্ভবত নামটা ফলো করতে পারিনি। কে কথা বলছে? পারভেজ।
পারভেজ স্যার। ফাহমিদ। ফাহমিদ পারভেজ স্যার। পারভেজ। পারভেজ, সরি, হ্যাঁ পারভেজ, একটু বলো তো আমাদেরকে তাহলে কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস এর মধ্যে মূল ডিফারেন্সটা কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি? স্যার কনজিউমার সারপ্লাসের ক্ষেত্রে আমার যেই আ কনজিউমার সারপ্লাস ছিল ওইটা স্ট্রেইট লাইনের আন্ডারে যে এরিয়া ছিল ওইটা। আর এই ক্ষেত্রে স্ট্রেইট লাইনের উপরের দিকের যে পার্টটুকু আছে এই ক্ষেত্রে ওই এরিয়া হচ্ছে আ প্রোডিউসার সারপ্লাস। এন্ড অবভিয়াসলি নাম থেকেই বোঝা যাচ্ছে কনজিউমার সারপ্লাসটা কার জন্য, কার কাছে থাকে এই টাকাটা? কনজিউমারের কাছে, কনজিউমারের কাছে। আর প্রোডিউসার সারপ্লাস? প্রোডিউসার। প্রোডিউসারের কাছে। আর কনজিউমার সারপ্লাসকে আমরা বলেছি উইলিংনেস টু পে এবং অ্যাকচুয়াল দাম যতটুকু দিয়ে সে দ্রব্যটা কিনেছে, এই দুইটার পার্থক্য। আর প্রোডিউসার সারপ্লাসকে আমরা বলেছি যে তার যতটুকু প্রাইস সে রিসিভ করেছে এবং তার যে খরচ, উৎপাদন খরচ, সেটাকে বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তার প্রোডিউসার সারপ্লাস। ওকে, পারফেক্ট। স্যার তাইলে তো স্যার প্রোডিউসার সারপ্লাস গ্রাফিক্যালি আর প্রফিটের মধ্যে কি কোনো পার্থক্য নাই? বলছি। গ্রাফিক্যালি আমরা যখন আ আ কনজিউমার সারপ্লাস বের করি তখন আমরা সাধারণত ডিমান্ড কার্ভ কে ব্যবহার করি। আর যখন আমরা প্রোডিউসার সারপ্লাস কে গ্রাফিক্যালি বের করি তখন আমরা সাধারণত আ আ সাপ্লাই কার্ভটাকে ইউজ করে থাকি। ফাইন। সো পারভেজের দিক থেকে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি স্যার আমরা প্রোডিউসার সারপ্লাস কে আ প্রফিটের সাথে মেলাতে পারবো কিনা, বা ডু ইউ থিংক দ্যাট ডু উই থিংক দ্যাট প্রফিট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোডিউসার সারপ্লাস? এটা কি এভাবে চিন্তা করা যায় কিনা? আচ্ছা। সো যখন তুমি পারভেজ প্রফিটের কথা বলো, আমরা গত ক্লাসে যেমন প্রফিটের ডেফিনিশন লিখেছিলাম যে প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটাকে যদি আমরা বাদ দেই তাহলে সেটাকে আমরা সাধারণত প্রফিট বলে থাকি। ঠিক আছে? তো অবভিয়াসলি এখানে তোমার টোটাল রেভিনিউ বের করার জন্য সাধারণত প্রাইস আর কোয়ান্টিটিকে আমরা মাল্টিপ্লাই করি এবং ডেফিনিটলি যে মার্জিনাল কস্ট তুমি এখানে দেখতে পাচ্ছ সেই মার্জিনাল কস্টকে তুমি যদি টোটাল করো, টোটাল করলে সাধারণত আমরা টোটাল কস্টটাকে পেয়ে থাকি। তার মানে মার্জিনাল কস্টের যে ইন্টিগ্রেটেড ভ্যালু, সেই ইন্টিগ্রেটেড ভ্যালুটাকে আমরা সাধারণত টোটাল কস্ট বলে থাকি। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ একেবারে মোটা দাগে যদি তুমি বলতে চাও, অবভিয়াসলি প্রফিটের সাথে প্রোডিউসার সারপ্লাসের একটা সম্পর্ক আছে এবং মোটা দাগে হয়তো প্রফিট এবং প্রোডিউসার সারপ্লাস মাইট রিমেইন সেম, বাট of course there might be some sort of thin differences between these two. এবং আমরা যখন মার্কেট স্ট্রাকচার পড়বো, যেখানে আমরা প্রফিট নিয়ে ডিটেইল ডিসকাশন করব, সেখানে হয়তো আমরা এই জিনিসগুলির ডিফারেন্স আসলে কতটুকু বা কি ডিফারেন্স আছে সেটা আমরা হয়তো ডিটেইল ভালোভাবে জানতে পারবো। কারণ যেহেতু আমরা এখনো প্রফিট সম্পর্কে ডিটেইল ডিসকাশন করিনি, আমরা শুধু হয়তো যে টপিকটা আসছে এখানে আমাদের সামনে তার সাথে রিলেভেন্ট যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা শুধু বলার চেষ্টা করছি। বুঝতে পেরেছি? যেমন এখানে আমরা মার্জিনাল কস্ট নিয়ে ডিটেইল কোনো ডিসকাশন করিনি, বাট অফ কোর্স মার্জিনাল কস্ট কার্ভ ডেফিনিটলি ইজ নট লাইক যে সাপ্লাই কার্ভ তুমি ড্র করছো সেই সাপ্লাই কার্ভের মতো না। ইট হ্যাজ গট ইটস ওন শেপ। সেটা নিজস্ব শেপ আছে, বাট কনসেপচুয়ালি মার্জিনাল কস্ট এন্ড সাপ্লাই কার্ভ হ্যাজ সাম কাইন্ড অফ রিলেশনশিপ। অবশ্যই রিলেশনশিপ আছে এবং একটা কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে আসলে যেটা সাপ্লাই কার্ভ সেটাই হচ্ছে বেসিক্যালি মার্জিনাল কস্ট কার্ভ। সেই কারণেই হয়তো আমরা এখানে বলছি যে সাপ্লাই কার্ভটাই মার্জিনাল কস্ট কার্ভ হিসেবে কনসিডার করতে পারছি। ওকে পারভেজ? হ্যাঁ, ওকে পারভেজ স্যার। জি স্যার। শুনতে পেয়েছো আমাকে? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা করি, দ্যাট উড কমপ্লিট আওয়ার ডিসকাশন রিগার্ডিং থিওরি অফ সাপ্লাই। এবং আমরা মোটামুটি মার্কেটে যে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার, সেই ইম্পর্টেন্ট প্লেয়ার নিয়ে আমরা ডিসকাশন কমপ্লিট করতে পারলাম। সো আমরা মোটামুটি যে বিল্ডিং ব্লক আমাদের দরকার ছিল মার্কেট ইকুইলিব্রিয়াম পড়ার জন্য, সেই বিল্ডিং ব্লক দুটোই আমরা ডিসকাস করেছি। নাও উই আর রেডি টু গো উইথ দ্য মার্কেট ইকুইলিব্রিয়াম। আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করার জন্য একেবারে প্রস্তুত। সো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি এটা নিয়ে আগে একটু কথা বলি, তারপর আমরা মার্কেটের জন্য ইকুইলিব্রিয়াম শব্দটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা তো সবাই মোটামুটি ট্রিপলের স্টুডেন্ট। সো হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম ইন ইউর সেন্স? ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? এনি আইডিয়া? শব্দটা তো শুনে থাকার কথা। বাংলায় যেটাকে ভারসাম্য বলি, জি স্যার। সাম্যাবস্থা শব্দটা অবশ্যই শুনে থাকার কথা এবং এটা আসলে ইটস অ্যাকচুয়ালি driven from some discipline that we usually study in science.
তাই না? ওখানে আমরা পড়ি জি সাধারণত। স্যার। জি স্যার। কি ছিল ইকুইলিব্রিয়াম একটু দেখি, বলো তো দেখি। স্যার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছিলাম যে আমরা মানে যখন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন কোনো সাইড থেকেই কোনো রিঅ্যাকশন হবে না, মানে দুই সাইডে প্রোডাক্টের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ হবে না। ফিজিক্সে ইকুইলিব্রিয়াম নাই? স্যার আছে, সেটা কি বলো? থার্মাল ইকুইলিব্রিয়াম আছে তো। জি স্যার আছে। হ্যালো, একজন একজন কথা বলি আমরা, হ্যাঁ? তাহলে ফলো করতে সুবিধা হবে। যে বলছি জি সেটা স্যার, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, মানে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। দুইটা অবজেক্ট যদি থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে তখন তাদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হবে না। রাইট, সো আসলে মোটামুটি তুমি ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা বা ধারণাটাকে অনেক জায়গাতেই ব্যবহার হতে দেখেছো, বিভিন্ন ডিসিপ্লিনে ব্যবহার হতে দেখেছো, বাট মোটা দাগে তার যে মেইন আইডিয়াটা, সে মেইন আইডিয়াটা বা মেইন মেসেজটা একই রকম। সব জায়গায় তার মেইন মেসেজটা কি ছিল? ভারসাম্য অথবা সাম্যাবস্থা, যেটাকে বাংলায় আমরা বলে থাকি। তো ঠিক ইকুইলিব্রিয়ামের এই কনসেপ্টটাও আমাদের যে ইকোনমিক্স এর মার্কেট আছে, বাজার আছে, সে বাজারের জন্য এটা আসলে এপ্লাই করা সম্ভব। কিভাবে? তুমি দেখো, তুমি বলেছো there are two group of people involved in the market. একটা মার্কেটকে যদি কমপ্লিট বলতে হয়, if you want to say that a market is complete, in that case একটা মার্কেট কমপ্লিট হয় কখন? There has to be exchange of product. এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট থাকতে হবে। যদি এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট না হয়, ট্রেড যদি না হয়, তাহলে মার্কেট অবশ্যই কি কমপ্লিট না। তাহলে এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট হতে হলে দেয়ার শুড বি টু পার্টিজ ইনভলভ, দুইটা পার্টি ইনভলভ থাকতে হবে। এবং আমরা একেবারে চ্যাপ্টার শুরুতেই চ্যাপ্টারের শুরুতেই প্রথম ক্লাসে আমরা বলেছি ওই দুইটা পার্টিকে, একটা পার্টি হচ্ছে কনজিউমার্স, আরেকটা পার্টি হচ্ছে প্রোডিউসার্স। সো দিস আর দ্য টু পার্টিজ, দে শুড বি ইনভলভ ইন ফর্মিং দ্য মার্কেট। এবং যদি এই দুইটা পার্টির মধ্যে কোনো একটা পার্টি মিসিং থাকে তাহলে অবশ্যই মার্কেটটা কমপ্লিট হবে না। কেন কমপ্লিট হবে না? বিকজ দেয়ার উইল বি নো এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট, সেখানে কোনো প্রোডাক্টের এক্সচেঞ্জ থাকবে না। এখন কনজিউমারের জন্য তুমি ল অফ ডিমান্ড পড়েছো, এবং সেই ল অফ ডিমান্ডে তুমি বলেছো যে কোনো একটা প্রোডাক্টের নিজের দাম যদি বেড়ে যায়, অন্য সবকিছু স্থির থাকলে এই কনজিউমার আগে যে পরিমাণ পারচেজ করতো তার থেকে সে কি করে? কম পরিমাণ পারচেজ করে। সো দেয়ার ওয়াজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড ইফ এভরিথিং এলস রিমেইনস কনস্ট্যান্ট। আর প্রোডিউসারের জন্য তুমি থিওরি অফ সাপ্লাই এর আন্ডারে ল অফ সাপ্লাই পড়েছো, যেখানে তুমি বলেছো যে ইফ প্রাইস গোজ আপ and everything else remains same, in that case quantity supply of that producer will also go up. So there should be a positive relationship between price and quantity supply of a product if everything else remains same. তাহলে তুমি দেখো এখানে প্রাইস, কোনো একটা প্রোডাক্টের নিজের দাম বা ওন প্রাইস, এই দুইটা ফ্যাক্টরকে একইভাবে কি এফেক্ট করছে? কোয়ান্টিটি ডিমান্ড এবং কোয়ান্টিটি সাপ্লাই, এই দুটাকে কি সেম ডিরেকশনে এফেক্ট করছে? আমাদের অ্যান্সার হচ্ছে ক্লিয়ারলি না। প্রাইসকে যেভাবে, প্রাইস বেড়ে যাওয়ার কারণে সাপ্লায়াররা যেভাবে রিয়েক্ট করে, কনজিউমাররা ঠিক তার অপোজিট ভাবে রিয়েক্ট করে। তার মানে there are two group of people involved in the market যারা মার্কেটের প্রাইম ভ্যারিয়েবল, সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল which is প্রাইস, এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হওয়ার রেসপেক্টে both of them are reacting in two different way, দুইটা আলাদা ভাবে তারা রিঅ্যাকশন দেখাচ্ছে। সো অবভিয়াসলি যেহেতু এখানে দুইটা আলাদা রিঅ্যাকশন আছে, এই মার্কেটটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় গিয়ে স্থিতি অবস্থাতে দাঁড়ায় অথবা ভারসাম্য অবস্থাতে দাঁড়ায়। সো কখন ভারসাম্য অবস্থাতে দাঁড়ায়? আমরা বলি যে a market is in equilibrium when the forces of demand and forces of supply are in balance. তার মানে মার্কেটে যে দুইটা বিপরীত ধর্মী ফোর্স আছে, ডিমান্ডের ফোর্স যেটা কনজিউমারদের কাছ থেকে এসছে, আর প্রোডিউসারদের ফোর্স যেটা সাপ্লায়ার ফোর্স যেটা প্রোডিউসারদের কাছ থেকে আসছে, এই দুইটা বিপরীত ধর্মী ফোর্স যখন ব্যালেন্সে থাকে তখন তুমি সাধারণত এটাকে বলে থাকো যে মার্কেটটা স্থিতি অবস্থা বা ভারসাম্য অবস্থা আছে, যেটাকে আমরা বলি মার্কেট ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। তাহলে কনসেপ্টটা দাঁড়ালো কি? আ মার্কেট will be in equilibrium when the forces of demand and the forces of supply are in balance. যে দেখো আবার ইমব্যালেন্স বলে ফেলো না, কিন্তু আমি বলছি আর ইন ব্যালেন্স, তারা যখন ব্যালেন্স অবস্থায় থাকে তখন সেটাকে আমরা মার্কেট ইকুইলিব্রিয়াম বলে থাকি। তার মানে তুমি ডিমান্ডের ফোর্সটাকে এখানে বলেছো কিউডি
আর সাপ্লায়ার ফোর্সটাকে তুমি বলেছো QS। সো দিস ইজ ফ্রম দি কনজিউমার এন্ড দিস ইজ ফ্রম দি প্রোডিউসার। সো তুমি ডেফিনেশন হিসেবে যখন বলেছো যে মার্কেটটা ইকুইলিব্রিয়াম থাকবে কখন, যখন ডিমান্ডের ফোর্স আর সাপ্লায়ার ফোর্স ব্যালেন্স থাকবে, তার মানে এই দুইটা যখন সমান হবে, ইন দ্যাট কেস ইউ আর গোইং টু হ্যাভ দি মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে মার্কেট ইকুইলিব্রিয়ামের ম্যাথমেটিক্যাল কন্ডিশন কি দাঁড়ালো, ডিমান্ডের অ্যামাউন্ট আর সাপ্লাইয়ের অ্যামাউন্ট কি হইতে হবে, সমান হইতে হবে। মার্কেটে যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের অ্যামাউন্ট সমান হয়, in that case we can call it market equilibrium. So the question comes, why this condition has to be satisfied to have an equilibrium situation in the market? এই কন্ডিশনটাই কেন দরকার, কেন আসলে যদি এরকম হয়, if quantity demand is not equal to quantity supply, কেন এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলতে পারছি না? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এটার পিছনে ইনটিউটিভ রিজন কি, কোন জিনিসটা এখানে আসলে স্থির অবস্থায় থাকে এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করলে, যার কারণে এটাকে আমি মার্কেট ইকুইলিব্রিয়াম বলি। আর সেকেন্ড কন্ডিশনটা যেটা রেড কালারে লেখা আছে, কোন জিনিসটা ফ্লাকচুয়েট করে বা পরিবর্তনশীল, যার কারণে এই কন্ডিশনটা থাকলে আমরা এটাকে মার্কেট ইকুইলিব্রিয়াম বলতে পারি না। সো হোয়াটস দ্য রিজন, এটার পেছনের কারণটা কি? তো তুমি যদি ইনটিউটিভলি ফার্স্টেরটা হচ্ছে স্থিতিশীলতা বজায় থাকে, আমরা যদি ইনটিউটিভলি এই জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাই, একটু ভালোভাবে ফিল করতে চাই, তাহলে যেটা করতে পারি, you can just separate out this inequality condition. এই inequality conditionটাকে তুমি separate out করতে পারো কিভাবে? There is two different inequalities involved in this second condition. So quantity demand is not equal to quantity supply. It can happen in two ways. How? For example, you can say that quantity demand is greater than quantity supply. Again, এটা যদি হয় তাহলে অবশ্যই it's not equal. অথবা quantity demand is less than quantity supply. এটা হলেও আমরা বলতে পারি যে আমাদের inequality condition hold করছে। So if you have a situation where quantity demand is greater than quantity supply, what happens in the market? এরকম কি হয় মার্কেটে যে ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেশি, কি হয়? হিমেল কথা বলছিলে তুমি, হিমেল তুমি কথা বলছিলে আমাদের সাথে, 719 রোল নাম্বার হিমেল। জি স্যার। হ্যাঁ হিমেল, তুমি কথা বলছিলে, আমি ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছিলাম, একটু বলো আমাদেরকে। কোয়ান্টিটি ডিমান্ড ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি সাপ্লাই। শর্টেজ হতে পারে। শর্টেজ হতে পারে। কেন এই সিচুয়েশনটাকে আমরা শর্টেজ বলছি হিমেল, একটু বলতে পারো? পারফেক্ট ওয়ার্ড, একদম পারফেক্ট ওয়ার্ড। স্যার ডিমান্ড বেশি, সাপ্লাই আছে। ডিমান্ড বেশি, সাপ্লাই থেকে, তার মানে কনজিউমাররা যে পরিমাণ প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছে, সাপ্লায়াররা সেই পরিমাণ প্রোডাক্ট বেসিক্যালি মার্কেটে দিতে পারছে না, সাপ্লাই নাই। সো এই সিচুয়েশনটাকে সাধারণত ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে উই কল ইট শর্টেজ। আমরা এটাকে শর্টেজ বলি। তার মানে শর্টেজ কিসের? শর্টেজ ইন টার্মস অফ সাপ্লাই। সাপ্লাই যথেষ্ট পরিমাণ নাই। তো বাজারে কোনো একটা প্রোডাক্টের যদি প্রচুর ডিমান্ড থাকে, যার যথেষ্ট পরিমাণ দাম, যথেষ্ট পরিমাণ সাপ্লাই নাই, তাহলে তার এগেইনস্টে বাজারে কি ধরনের রিঅ্যাকশন হয় বলো তো? প্রাইসটা বেড়ে যায়। প্রাইসটা বাজারে বেড়ে যায়। ভেরি গুড। তাহলে আমাদের রিঅ্যাকশন হচ্ছে প্রাইস উইল ইনক্রিজ। মানে মোটামুটি আমরা বলতে পারি যদি সবকিছু স্থির থাকে তাহলে বাজারে ওই প্রোডাক্টের দাম বাড়তে থাকবে। দ্যাট ইজ ওয়ান সিচুয়েশন, ফাইন। আর যদি কোয়ান্টিটি ডিমান্ড ইজ লেস দেন কোয়ান্টিটি সাপ্লাই এটা হয়, তাহলে আমরা মার্কেটটাকে কি বলবো? মানে অবশিষ্ট থাকবে, সারপ্লাস থাকবে, অবশিষ্ট এক্সট্রা থাকবে। সো ইউ হ্যাভ সারপ্লাস ইন দ্য মার্কেট, অতিরিক্ত প্রোডাক্ট আছে বাজারে। সো যদি সারপ্লাস থাকে, সেই ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্ট বাজারে অবিক্রিত অবস্থায় আছে, ডিমান্ড নাই, ওই প্রোডাক্টের প্রাইস কেমন হয়? কমে যাবে, লোয়ার প্রাইস, কমে যায়, প্রাইসটা আস্তে আস্তে ফল করতে থাকে। ফাইন। তাহলে দেখো এই কন্ডিশনটাতে when quantity demand is not equal to quantity supply, তুমি এই কন্ডিশনটাতে কনফার্মলি বলতে পারছো যে কোনোভাবেই বাজারে প্রাইসটা কি স্টেবল না, প্রাইস ইজ নট স্টেবল। সো যেহেতু প্রাইস বাজারে স্টেবল না, হুইচ ইজ দ্য প্রাইম ভ্যারিয়েবল ইন দ্য মার্কেট, তুমি অবশ্যই প্রাইস স্টেবল না থাকার কারণে তুমি বলছো যে এই সিচুয়েশন দুইটা কোনোভাবেই আমার জন্য ইকুইলিব্রিয়াম সিচুয়েশন হতে পারে না। তাহলে মার্কেটে এই প্রাইসের আপওয়ার্ড মুভমেন্ট অথবা প্রাইসের ডাউনওয়ার্ড মুভমেন্ট সম্পর্কে তোমার কোনো ধরনের কনক্লুশন নাই। আন্ডার হোয়াট কন্ডিশন? যদি ডিমান্ড আর সাপ্লাই কি হয়, সমান হয়। এই সিচুয়েশনে সাধারণত আমরা এক্সপেক্ট করি যে প্রাইস উইল রিমেইন স্টেবল। সো যেহেতু প্রাইস স্টেবল থাকছে, আমরা বলতে পারি যে ডিমান্ড এবং সাপ্লাই যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের মার্কেটটা একটা ইকুইলিব্রিয়াম স্ট্যাটাসে থাকবে। কথাটা বুঝতে পেরেছি সবাইকে?
জি স্যার। ওকে, সো তুমি একটু মনে করে দেখো তো, থিওরি অফ ডিমান্ড এবং থিওরি অফ সাপ্লাই কয়ভাবে আমরা প্রেজেন্ট করেছিলাম। থিওরি অফ ডিমান্ড এবং থিওরি অফ সাপ্লাই এর আন্ডারে ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই তুমি দেখেছো। সেই ল অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাইকে আমরা প্রেজেন্ট করেছিলাম কয়ভাবে? হাউ মেনি ওয়েজ ইউ হ্যাভ প্রেজেন্টেড ল অফ ডিমান্ড এন্ড ল অফ সাপ্লাই? কেউ মনে করতে পারছি না। দুইভাবে। গ্রাফিক্যালি ইকুয়েশন দিয়ে। হ্যালো, একজন কথা বলো প্লিজ। সবাই যখন কথা বলি আমরা একসাথে শুরু করি, এটা খুব প্রবলেমেটিক। কয়ভাবে প্রেজেন্ট করা যায় দুটো জিনিসকে? স্যার দুইভাবে, গ্রাফিক্যালি হচ্ছে মুভমেন্ট আর শিফট। না ফারজানা, we are not talking about movement and shift. স্যার টেবিল আকারে এবং হচ্ছে Yes, গ্রাফ আমরা ডেটা আকারে দিয়ে টেবিল আকারে বলতে পারি সাদমিন, তারপর আর গ্রাফ আকারে আমরা গ্রাফ দিয়ে বলতে পারি সাদমিন, আর ইকুয়েশন দিয়ে। গুড। সো देयर were three ways for each of the law. প্রত্যেকটা ল এর জন্য তিনটা ওয়ে ছিল। So you can use some demand table or supply table to present law of demand and law of supply. You can draw demand curve and supply curve to present law of demand and law of supply. And you can write down demand equation and supply equation to present law of demand and law of supply. So for each of the law, for presenting, you can take help of these three different tools. তুমি তিনটা টুলেরই হেল্প নিতে পারো। So তুমি এখানে মোটামুটি দেখতে পাচ্ছো যে মার্কেট ইকুইলিব্রিয়াম ডিরাইভ করার জন্য তোমার ডিমান্ডের প্রয়োজন এবং সাপ্লাইয়ের প্রয়োজন। So obviously by following that process, এখানেও আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামটাকে প্রেজেন্ট করতে পারি by using demand table and supply table, by using graph and by using equation. So obviously তুমি ঠিক আগের মতোই এখানে একটা টেবিল তৈরি করতে পারো। ফর এক্সাম্পল আমি যদি লেটস সে বলি যে we have three different combinations, আমাদের হয়তো তিনটা কম্বিনেশন আছে এখানে। তুমি যদি বলো A, B and C, তিনটা কম্বিনেশন আছে A, B and C, এবং prime variable হচ্ছে আমাদের price, which is the independent variable for both the equation, demand and supply. And then we have quantity demand here and we have quantity supply there. So for example, আমাদের price হচ্ছে 10, 15 and 20. So you can put down any number for the other two column. But obviously price যেহেতু increasing order এ দেওয়া আছে, given everything else same, the order of the demand is going to be what? কেমন হবে? ইনভার্স হবে, increasing order হওয়ার কথা, তাই না? সো আমি হয়তো এখানে এরকম বলছি, the demand is let's say তুমি বলছো ফর এক্সাম্পল আমরা ইনিশিয়ালি হয়তো 100 ইউনিট কনজিউম করতাম, দেন আমরা 50 ইউনিট কনজিউম করছি এবং 20 টাকা প্রাইস হলে আমরা কোনো কিছুই কনজিউম করতে রাজি না। দিস ইজ দ্য হাইয়েস্ট প্রাইস যেখানে আমার পক্ষে কোনো কিছু কনজাম্পশন করা সম্ভব না। আর সাপ্লাইয়ের অর্ডারটা কেমন হবে এখানে? ইনক্রিজিং অর্ডার অর্ডারে হওয়ার কথা সাপ্লাইয়ের, তাই না? তাহলে আমরা হয়তো এরকম বলছি যে এখানে আমরা 25 ইউনিট সাপ্লাই করছি, এখানে 50 ইউনিট সাপ্লাই করছি, আর এখানে আমরা 75 ইউনিট সাপ্লাই করছি। তাহলে তুমি দেখতে পাচ্ছ ইন দ্য মিডল, মাঝখানে আমাদের 15 টাকা প্রাইসে যতটুকু অ্যামাউন্ট ডিমান্ড করা হয়েছিল মার্কেটে, ঠিক ততটুকু অ্যামাউন্টে কি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই অ্যাভেলেবেল আছে। সো এখানে আমরা আমাদের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আছে সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে স্যাটিসফাই করছি। সো অবভিয়াসলি দাম যদি 15 টাকা থেকে কম হয় সেই প্রাইসটা, দ্যাট মিন্স 10 টাকা প্রাইস উইল নট রিমেইন স্টেবল। কেন? বিকজ উই হ্যাভ শর্টেজ ইন দ্য মার্কেট, সো দেয়ার উইল বি অ্যান আপওয়ার্ড মুভমেন্ট ইন দ্য প্রাইস। সিমিলারলি, ইফ দ্য প্রাইস ইজ 20 টাকা, that is not going to be stable as well. There will be a downward movement. Why? Because market completely কি সারপ্লাস আছে, এই প্রাইসে কেউ কোনো প্রোডাক্ট কিনছেই না। যতটুকু পরিমাণ সাপ্লাই করা হয়েছিল পুরো পরিমাণটাই মার্কেটে আনসোল্ড অবস্থায় রয়ে গেছে। সো দেয়ার উইল বি ডাউনওয়ার্ড প্রেসার ইন দ্য প্রাইস। তাহলে একমাত্র স্টেবল প্রাইস ইন দিস পার্টিকুলার ডেটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এট পয়েন্ট বি এন্ড হুইচ ইজ 15। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে মার্কেটে 15 টাকা আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে মার্কেটে 50 ইউনিট। সো এইভাবে হয়তো তুমি ডেটা ইউজ করে তোমার পক্ষে মার্কেট ইকুইলিব্রিয়ামকে প্রেজেন্ট করা সম্ভব। নাও ইফ ইউ ওয়ান্ট টু ইউজ সাম গ্রাফ, তুমি যদি গ্রাফ ইউজ করতে চাও এখানে, তাহলে মার্কেট ইকুইলিব্রিয়াম দেখাতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ইন এ সিঙ্গেল গ্রাফ উই নিড টু অ্যাড ডিমান্ড কার্ভ অ্যাজ ওয়েল এজ দি সাপ্লাই কার্ভ। এই দুটোকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমি যদি গ্রাফটা এখানে একটু ড্র করি, লেটস সে উই হ্যাভ প্রাইস অন দি হরাইজন্টাল এক্সিস
সরি প্রাইস অন দি ভার্টিক্যাল এক্সিস, এন্ড আমরা যেহেতু এখানে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ একসাথে ড্র করছি একই কার্ভে, সো লেটস জাস্ট রাইট ইট অ্যাজ কোয়ান্টিটি। আমরা এটাকে কোয়ান্টিটি লিখি। যখন ডিমান্ড থেকে আমরা পাবো উই উইল ক্যাটাগরাইজ ইট অ্যাজ কোয়ান্টিটি ডিমান্ড, আর যখন সাপ্লাই থেকে আমরা পাবো উই উইল ক্যাটাগরাইজ ইট অ্যাজ কোয়ান্টিটি সাপ্লাই। সো আমরা জেনারেল একটা ভ্যারিয়েবল লিখলাম হুইচ ইজ কোয়ান্টিটি। সো দ্য শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ দ্যাট ওয়াজ ডাউনওয়ার্ড স্লোপিং, সো দিস ইজ দ্য শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ as per the law of demand, or the shape of the supply curve was upward sloping as per the law of supply. So you can see graphically there is a common point where demand curve actually have intersected the supply curve. So এই কমন পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ডিমান্ড কার্ভটা সাপ্লাই কার্ভটাকে ইন্টারসেক্ট করেছে। এই কমন পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ যতটুকু পরিমাণ আমাদের কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক ততটুকুই পরিমাণ হচ্ছে আমাদের কোয়ান্টিটি সাপ্লাই। সো উই ক্যান কল ইট অ্যাজ এ কমন কোয়ান্টিটি, ফর এক্সাম্পল দ্যাট ইজ কিউ স্টার। সো কিউ স্টারে লেটস সে আমাদের মার্কেট প্রাইস হচ্ছে পি স্টার। সো তাহলে গ্রাফিক্যালি আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? গ্রাফিক্যালি ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে এট এ পয়েন্ট ওয়্যার ডিমান্ড কার্ভ এন্ড সাপ্লাই কার্ভ উইল ইন্টারসেক্ট টুগেদার, যেখানে আমাদের এই মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সো কেন পি স্টার ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা যদি তুমি এক্সপ্লেইন করতে চাও তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু টেক অ্যান প্রাইস, you have to take a price which is above the P star, and you have to take a price which is below the P star. So এই দুইটা আলাদা আলাদা দামের জন্য you need to analyze the market. তোমাকে মার্কেটটা অ্যানালাইজ করতে হবে এবং দেখাতে হবে যে এই দুইটা প্রাইসে, ফর এক্সাম্পল একটাকে আমরা চলো বলি P1 আর একটাকে আমরা চলো বলি P2, তুমি যদি ইনটিউটিভলি এক্সপ্লেইন করতে পারো যে P1 এবং P2 প্রাইসে মার্কেট ইজ নট ক্লিয়ার, সেই ক্ষেত্রে তুমি মোটামুটি জাস্টিফাই করতে পারো যে P star is only the stable price in this figure. For example, at P1 price what is our demand? তুমি দেখতে পাচ্ছ P1 থেকে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আমার ডিমান্ড, ফর এক্সাম্পল পয়েন্ট এ। আর আমাদের সাপ্লাই কতটুকু? P1 থেকে একেবারে আমরা যদি এই গ্রিন কার্ভটাতে চলে যাই, ফর এক্সাম্পল লেটস সে দিস বি, তাহলে এতটুকু হচ্ছে আমার সাপ্লাই। তাহলে P1 প্রাইসে হোয়াটস দ্য সিচুয়েশন অফ দ্য মার্কেট? আমি দেখতে পাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ড is less than quantity supply. তো এই অংশটাকে আমরা কি বলেছিলাম, এই কন্ডিশনটাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম there is surplus in the market. আর যদি সারপ্লাস থাকে তাহলে দাম কি স্থির থাকবে P1 এ, ফিক্স থাকবে না? আমরা বলেছিলাম there would be a downward pressure in the price. So প্রাইস P1 এ ফিক্স থাকবে না, gradually price will come down এবং কার দিকে মুভ করছে? it will move towards P star. Similarly, if you take a price which is below P star, that is P2, what is happening? You have supply of this amount A, আর তোমার ডিমান্ড কতটুকু আছে এখানে? If you just take it from here to there, so this is basically your demand. So you have a situation where quantity demand is greater than quantity supply, which is shortage in the market, and because of this shortage, তুমি একটু আগে বলেছো, there will be an upward pressure in the price. So obviously this P star is not going to remain stable. Gradually this P star will move upward. P star টা হয়তো আস্তে আস্তে কি বাড়তে থাকবে এবং সেটা কার দিকে মুভ করবে? It will move towards P star. So একটাই মাত্র প্রাইস আছে গ্রাফে যে প্রাইসটা স্টেবল, দ্যাট ইজ দি P star, and মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশন হিসেবে আমরা বলছি যে at point E we have satisfied the condition of quantity demand is equal to quantity supply. So graphically E is the market equilibrium point, যেখানে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে P star এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে Q star. সো তুমি গ্রাফিক্যালি হয়তো জাস্টিফাই করতে পারছো যে কেন তুমি P star এবং Q starটাকে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস বলছো। So that is how you can present the market equilibrium in graph. And finally, তুমি যেটা করতে পারো, you can use equation to derive the market equilibrium price and quantity. In fact, এই P star there is some kind of formula or some kind of algebraic formula to find out the value of the P star and find out the value of the Q star. And to get that formula, you have to solve a system of equation. তোমাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন হয়তো সলভ করতে হবে। তুমি জানো যে কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু, কি ছিল ইকুয়েশনটা মনে আছে কারো? দুইটা ইকুয়েশন সলভ করলেই তো হয়। সেটাই বলছি আমরা, রাইট, এক্স্যাক্টলি, আমরা সেটাই বলছি। ইকুয়েশনটা কি ছিল মনে আছে কারো? কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়েশনের মাঝখানে স্লোপের সাইন কি ছিল, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ, গুড। A minus BP, so that was the demand equation, আর কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল টু ছিল C plus DP. সো তুমি দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কমন। সো অবভিয়াসলি এই দুটাকে তুমি যদি সলভ করো, সলভ করলেই এখান থেকে ইউ উইল গেট দ্য এলজেব্রিক ফর্মুলা ফর P star and Q star। এই দুটার জন্য এলজেব্রিক ফর্মুলা তুমি পাবা। সো দ্যাট ইজ HW, হোমওয়ার্ক।
সো এত ছোটখাটো অঙ্ক করে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। বের করবা নেক্সট ক্লাসে, আমি পি স্টার এবং কিউ স্টারের ফর্মুলা তোমার কাছে জিজ্ঞেস করব। মনে থাকবে? জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। পারফেক্ট, গুড। আচ্ছা, কিভাবে সলভ করবে একটু হিন্টস দিয়ে দাও তো আমাদেরকে দেখি। স্যার দুইটা ইকুয়েশন তো সেম, কিউ আর কিউ। স্যার এক্ষেত্রে প্রথমে পিটাকে একজন একজন কথা বলো প্লিজ, ডিসাইড করো কে কথা বলবা, একজন একজন কথা বলো, সবাই কিছু দিতে হবে। যে কোনো ইকুয়েশন থেকে আমরা প্রথমে প্রাইসটাকে যদি সাবজেক্ট করে আরেকটা ইকুয়েশনে ওটা সাবস্টিটিউট করে দিই তাহলেই হচ্ছে ওটা আমাদের কি চলে আসবে না? এক্স্যাক্টলি চলে আসবে, কিন্তু তার আগে তো প্রাইস থেকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তা ঠিক স্যার। রাইট। সো কি করব তাহলে আমরা? হোয়াট উড বি আওয়ার ফার্স্ট টাস্ক? আমাদের প্রথম টাস্ক কি হওয়া উচিত? খুবই ইজি, আমরা 7-8 করে আসছি এইসব জিনিস, এবং পারফেক্ট ভাবে একজন তো বলছিল যে স্যার দুটো ইকুয়েশনকে সলভ করলেই তো হয়। আরেকজন জানি কে কথা বলছিল, আমি নাম ফলো করতে পারিনি। পারভেজ নাকি কথা বলছিলা? না স্যার, আমি সিয়াম। সিয়াম, তুমি একটু প্লিজ যদি বলো আমাদেরকে আইডিয়াটা কি, কারণ তাহলে হয়তো অনেকেই যারা এখনো একটু বুঝতে পারছে না তারা সলভ করতে পারবে। স্যার আমাদের তো যেহেতু ইকুইলিব্রিয়ামে কিউডি আর কিউএসটা সেম হয়, তো আমি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে সেম ধরতে পারি। Yes, ধরার পরে আমার একমাত্র ভ্যারিয়েবল থাকবে হচ্ছে পি। তো yes, আমি ওই ইকুয়েশনটাকে সলভ করলে আমি পি এর মানটা পেয়ে যাব। আর exactly. পি এর মানটা যদি আমি 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিই তাহলে কিউডি বা কিউএস এর মানটা বের হয়ে যাবে। আর দুটোই যেহেতু সেম, সো কিউএসটা ওইটাই। Excellent. Thank you, Siam. Thank you. You have explained it so easily. আমিও হয়তো এত ভালোভাবে বলতে পারতাম না। Thank you so much. একটা জিনিস বলি সবাইকে, সবাই তো এখানে মোটামুটি আমরা ট্রিপল এর স্টুডেন্ট, এবং সবাই আমরা ম্যাথে ভালো, সত্যি কথা, এবং আমার চেয়ে সবাই ম্যাথে ভালো। I was a student from pure arts ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তারপরও সাহস করে ইকোনমিক্স পড়ে ফেলছি আর কি। হ্যাঁ, তো আমি ম্যাথটা দেখলেই খুব ভয় পেতাম, এবং সেই কারণেই হয়তো আর্টস পড়েছিলাম। এবং তারপরে কিভাবে যেন দুর্ভাগ্যজনক ভাবে হোক আর সৌভাগ্যজনক ভাবে হোক ইকোনমিক্স এর মধ্যে ঢুকে গেছি। ঠিক আছে? তো ইকোনমিক্স এ পড়তে গিয়ে কিছু বেসিক জিনিস, ছোট ছোট ম্যাথ সলভ করার, এগুলি কিছু গ্রামার মনে রাখার চেষ্টা করেছিলাম, যেগুলি হয়তো তোমরা এমনিতেই জানো। তুমি দেখো এখানে কয়টা ইকুয়েশন আছে, যে কোনো ইকুয়েশন থাক, এনি কাইন্ড অফ ইকুয়েশন, এটা ডিমান্ড সাপ্লাই হওয়ার দরকার নাই, তুমি এটা মাথায় রাখলেই তুমি সলভ করতে পারবা। কয়টা ইকুয়েশন আছে এখানে? দুইটা ইকুয়েশন আছে, দুইটা ভেরিয়েবল আছে, এক্স্যাক্টলি, সলভ করা যায়। ভেরিয়েবল আমরা এইভাবে বলেছি আননোন দুইটা, তাহলে সবচেয়ে ভালো মনে থাকবে। 2 ইকুয়েশন 2 আননোন, যদি দুইটা ইকুয়েশন থাকে, দুইটা আননোন থাকে, তুমি ইজিলি থার্ড একটা কন্ডিশন ব্যবহার করে এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবা। কিন্তু যদি এমন হইতো দুইটা ইকুয়েশন আছে, 3টা আননোন আছে, তাহলে কি সলিউশন সলভ করতে পারতাম? না স্যার। সিয়াম, না স্যার, অবশ্যই না। অবশ্যই সলভ করা যেত না। যদি দুইটা ইকুয়েশন থাকে আর একটা আননোন থাকে, তাহলে স্যার একটা দিয়ে তো সলভ করা যেত, দুইটা লাগতো না। তাহলে সলভ করা যেত। তার মানে গ্রামারটা কি দাঁড়ালো? তাহলে গ্রামারটা দাঁড়ালো সিস্টেম অফ ইকুয়েশন যদি সলভ করতে হয়, যতগুলি আননোন থাকবে অ্যাটলিস্ট ততগুলি ইকুয়েশন থাকতে হবে। বুঝাতে পারছি কথাটা? শোনা গেছে? ইয়েস স্যার। যদি সিস্টেম অফ ইকুয়েশন থাকে, যতগুলি আননোন থাকবে, সিস্টেমটাকে সলভ করার জন্য অ্যাটলিস্ট ততগুলো ইকুয়েশন থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? সিস্টেমটাকে সলভ করতে পারবো ইউজিং সাম থার্ড কন্ডিশন। ওকে, এখানে যেমন থার্ড কন্ডিশন হিসেবে আমরা কাকে ব্যবহার করছি? মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে আমরা ব্যবহার করছি। এক্সেলেন্ট। সো আমি নেক্সট ক্লাসে পি স্টার এবং কিউ স্টারের ফর্মুলা জিজ্ঞেস করব সবার কাছে, এন্ড অবভিয়াসলি এখানে প্যারামিটার আছে 4টা, এ বি এবং সি ডি। তুমি যদি এই 4টা প্যারামিটারের ভ্যালু জানতা, তাহলে একেবারে পি স্টারের মান কত আর কিউ স্টারের মান কত সেটা বের করা যেত। সো যদি তোমাকে এই ধরনের জেনারেল ইকুয়েশন দেওয়া না থেকে স্পেসিফিক ইকুয়েশন যদি দেওয়া থাকে, এবং তখন যদি এই সিস্টেমটাকে তুমি সলভ করো, ইন দ্যাট কেস ইউ উইল কাম আপ উইথ some numbers equilibrium which are going to be used for equilibrium price and equilibrium quantity. Fine, perfect. সো ইকুইলিব্রিয়ামের বেসিক জিনিসটা আমরা জানতে পারলাম। এখন আমরা যেটা করতে চাই, এই ইকুইলিব্রিয়ামটাকে আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে চাই, এবং বাজার বিশ্লেষণ করার যে বেসিক নলেজ
সেই নলেজটা আমরা এখান থেকে জেনারেট করতে চাই। এবং আমরা দেখি যে বাজারে এখানে যে তুমি বলছো যে ইকুইলিব্রিয়াম প্রাইস পি স্টার, এই ইকুইলিব্রিয়াম প্রাইস তো বাজারে স্থির থাকে না। ইকুইলিব্রিয়াম প্রাইস কি সবসময় একই রকম থাকে? পরিবর্তন হয় না বাজারে ইকুইলিব্রিয়াম প্রাইস? মাছ কিনতে না গেলে, স্যার। মাছ স্যার। কিনতে গেলে তুমি বাজারে একজন মাছ বিক্রেতার কাছে দিনে হয়তো 100 জন ক্রেতা যান, তাই না? 100 জন ক্রেতার সবার কাছেই কিন্তু সে এক ধরনের মাছ একই দামে বিক্রি করে না, তাই না? 100 জন ক্রেতার সবার সাথেই সে হয়তো নেগোশিয়েট করে, এবং নেগোশিয়েট করে প্রত্যেকটা ক্রেতার সাথেই সাকসেসফুলি যেখানে এক্সচেঞ্জ হয়, প্রোডাক্ট এক্সচেঞ্জ যেখানে সাকসেসফুল হয়, প্রত্যেকটা ক্রেতার সাথেই সে একটা এগ্রিমেন্টে পৌঁছায়। সো অবভিয়াসলি এটা হওয়াই স্বাভাবিক যে প্রত্যেকটা ক্রেতার জন্য হয়তো সে কিছুটা ডিফারেন্ট প্রাইস, কারো কাছে 5 টাকা বেশি, কারো কাছে 10 টাকা বেশি, কারো কাছে হয়তো 10 টাকা কম, ডিফারেন্ট প্রাইস সে চার্জ করছে। সো অবভিয়াসলি এই ইকুইলিব্রিয়ামটা বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে আমরা জানি, এবং হর হামেশাই এই ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে থাকে। সো আমরা একটু দেখতে চাই যে এই ইকুইলিব্রিয়াম গুলো কিভাবে পরিবর্তন হয় এবং মার্কেটটা রিয়েক্ট করে কিভাবে বিভিন্ন ফ্যাক্টর চেঞ্জের কারণে, সেই জিনিসটা আমরা জানতে চাই। এবং ইনফ্যাক্ট নাওএডেজ এখন যেহেতু আমরা রিয়েল টাইম ডেটা বলে একটা জিনিস আমরা প্রায় শুনতে পাই, এবং এই রিয়েল টাইম ডেটা যেহেতু এখন আমাদের কাছে আছে এবং আমরা অ্যাক্সেস করতে পারি, এমন কিছু মার্কেট আছে আমাদের ইকোনমিক্স ফিল্ডে যে মার্কেটগুলিতে আমরা দেখি যে প্রতি মিনিটে হয়তো মার্কেট ইকুইলিব্রিয়াম চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, তুমি যদি বলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট, সো ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এক্সচেঞ্জ রেট যদি খুব বেশি এফিশিয়েন্ট মার্কেট থাকে, তাহলে হয়তো তুমি দেখতে পাবা যে এক্সচেঞ্জ রেট প্রতি মুহূর্তে হয়তো পরিবর্তন হচ্ছে, এবং প্রত্যেকটাই বেসিক্যালি এক একটা ইকুইলিব্রিয়াম। আমরা স্টক মার্কেটের ইন্ডেক্স দেখি, স্টক মার্কেটের ইন্ডেক্স রেগুলারলি হয়তো চেঞ্জ হচ্ছে। সো সেখানে যে ইন্ডিভিজুয়াল ট্রেডিং গুলি, প্রত্যেকটা ট্রেডিং হয়তো এক একটা ইকুইলিব্রিয়াম। সো অফকোর্স ইকুইলিব্রিয়াম প্রাইস রিমেইন ফিক্সড, বাট ইকুইলিব্রিয়াম প্রাইস যে সারা জীবন ফিক্স থাকবে ব্যাপারটা তা না। ইকুইলিব্রিয়াম প্রাইস ক্যান চেঞ্জ। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস that can bring changes in the equilibrium, that can change the stability of the market? কি কি ফ্যাক্টরের কারণে মার্কেটের স্টেবিলিটি চেঞ্জ হতে পারে সেটা আমরা জানতে চাই। দ্যাট মিন্স যে টপিকটা নিয়ে আমরা এখানে কথা বলছি, that is dynamics of the market equilibrium. Dynamics of market equilibrium. মার্কেট ইকুইলিব্রিয়ামের ডায়নামিক্স নিয়ে আমরা কথা বলতে চাই। সো কি কি কারণে মার্কেট ইকুইলিব্রিয়াম চেঞ্জ হতে পারে? টেকনিক্যাল কোয়েশ্চেন এটা, আবারও বলছি, আমি কিন্তু ইনটিউটিভ অ্যান্সার আশা করছি না। সো সিন্স আই হ্যাভ আস্কড আ টেকনিক্যাল কোয়েশ্চেন, I would prefer have a technical answer. So what are the factors that can bring changes in the market equilibrium technically? তোমাকে ইনটিউটিভলি জিজ্ঞেস করা হয়নি, টেকনিক্যালি জিজ্ঞেস করা হয়েছে। তুমি ইনটিউটিভলি পরে অ্যান্সার দাও, আগে টেকনিক্যাল অ্যান্সারটা আমাকে দাও। স্যার, ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভের যদি শিফট হয় তাইলে এক্সেলেন্ট, তাহলে চেঞ্জ আমার চেঞ্জ হবে ওই পয়েন্টটা। মানে এখানে আমরা একটা কাজ করি, আমাদের আলোচনাটা, সুন্দর কথা বলেছো পারভেজ তুমি, গ্রেট। সো আমরা যেটা করি এখানে, আমাদের আলোচনাটাকে একটু স্ট্রাকচার করার জন্য, তুমি দেখো ইকুইলিব্রিয়াম ই তার কম্পোনেন্ট কয়টা জিনিস লেগেছে ইকুইলিব্রিয়াম বের করার জন্য? দুইটা, ডিমান্ড কে লেগেছে আর সাপ্লাই কে লেগেছে। সো এই ই পয়েন্টটা চেঞ্জ হতে পারে, লাইক ই পয়েন্ট ইট ক্যান মুভ ইন দিস ডিরেকশন অর ইন দ্যাট ডিরেকশন, অথবা এটা এদিকে সরে যেতে পারে, ই পয়েন্টটা নিচের দিকে চলে আসতে পারে, অথবা উপরের দিকে ডান দিকে চলে যেতে পারে, অথবা লেফট সাইডে এখানেও চলে আসতে পারে এই পয়েন্টটা। কিন্তু এই চেঞ্জগুলি হবে কিভাবে? দেখো, সাপ্লাই কার্ভটা ব্ল্যাক লাইন যেটা আছে ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভটাকে ফিক্স রেখে তুমি যদি ব্ল্যাক লাইনটাকে রাইট ওয়ার্ড সরাই দাও বা লেফট ওয়ার্ড সরাই দাও, তাহলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে টেকনিক্যালি। তুমি ব্ল্যাক লাইন, দ্যাট মিন্স ডিমান্ড কার্ভ, এটাকে ফিক্স রেখে সাপ্লাই কার্ভটাকে তুমি যদি লেফট ওয়ার্ড বা রাইট ওয়ার্ড সরাই দাও, তাহলেও টেকনিক্যালি পয়েন্ট ইটা চেঞ্জ হবে। সো দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট। তার মানে মার্কেট ইকুইলিব্রিয়াম ইজ গোয়িং টু বি এফেক্টেড ফর হোয়াট? প্রথম কথা হচ্ছে ফর ইন্ডিভিজুয়াল শিফট, individual shift in demand and supply. এখানে কয়টা কেস হতে পারে? এই ইন্ডিভিজুয়াল শিফটের ভিতরে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে সাপ্লাইকে ফিক্স রেখে ডিমান্ডকে শিফট করা, অথবা ডিমান্ডকে ফিক্স রেখে সাপ্লাইকে শিফট করা। আচ্ছা, আরেকটা কি হতে পারে? দেখো তো, যদি ডিমান্ড এন্ড সাপ্লাই দুইটাই যদি চেঞ্জ হয়, তাহলেও মার্কেট ইকুইলিব্রিয়াম চেঞ্জ হওয়া সম্ভব। সো
we call it simultaneous shift. Simultaneous shift in demand and supply. So এই দুটাই যদি চেঞ্জ হয় তাহলে আমাদের মার্কেট ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমরা আজকের ক্লাসটাতে এখানেই থামবো। ইন দ্য নেক্সট উইক আমরা প্রথমে শুরু করব যে ইন্ডিভিজুয়াল শিফটের কারণে মার্কেট ইকুইলিব্রিয়াম কিভাবে এফেক্টেড হয়, এবং আমরা টেকনিক্যালি জিনিসটা বলার চেষ্টা করেছি, বাট আমরা নেক্সট ক্লাসে গ্রাফিক্যালি জিনিসটা দেখব এবং এটার পিছনের ইনটিউটিভ এক্সপ্লেনেশন, ইকোনমিক এক্সপ্লেনেশন কি এটার পিছনে সেটা আমরা জানার চেষ্টা করব। সো ইন্ডিভিজুয়াল শিফট ইজ রিলেটিভলি ইজিয়ার, মোটামুটি খুব সহজ। অনেক ক্ষেত্রে যারা আমরা বুঝে যাই গ্রাফ নাই কেউ মার্কেটের ইকুইলিব্রিয়াম কিভাবে এফেক্টেড হয় বা চেঞ্জ হয় সেটা আমরা বলতে পারি, বাট সাইমালটেনিয়াস শিফট যেটা মোর প্র্যাকটিক্যাল, রেগুলারলি আমরা দেখি, সেটা একটু কমপ্লিকেটেড এবং হয়তো ইট ক্যান গো ইন ডিফারেন্ট ডিরেকশন। এটা হয়তো ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে, এন্ড উই ক্যান হ্যাভ সেভারাল ডিফারেন্ট কেসেস আন্ডার দি সেকেন্ড টপিকটা আন্ডার সেভারাল ডিফারেন্ট কেস হতে পারে। সো অবভিয়াসলি একটা ভালো ওয়ে হচ্ছে একবার যদি আমি জিনিসটা ভালোভাবে বুঝে যাই তাহলে যতগুলি ডিফারেন্ট কেস হতে পারে সবগুলি ডিফারেন্ট কেস যদি আমরা নিজেরা একটু ড্র করার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে। বাট অবভিয়াসলি বিফোর দ্যাট উই শুড হ্যাভ দি লেকচার। সো নেক্সট ক্লাসে আমরা এই দুটো টপিক কভার করার চেষ্টা করবো, এন্ড দেন আমি এক্সপেক্ট করবো কিছু জিনিস হয়তো আমি ড্র করে দিব, দেন আমি এক্সপেক্ট করবো যে বাকি জিনিসগুলো হয়তো তুমি ড্র করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আই উইল স্টপ হিয়ার টুডে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আচ্ছা স্যার, এটা হচ্ছে ক্লাস রিলেটেড কোয়েশ্চেন না, বাট অ্যাবাউট দ্য ভিডিও লেকচারস আপনি হচ্ছে এগুলা কবে কেমনে আমি মনে হয় এটা থার্ড টাইম বা ফোর্থ টাইম করতেছি। আই উইল কমপ্লিট দ্য মার্কেট ইকুইলিব্রিয়াম ডিসকাশন এট ফার্স্ট, দেন আই উইল ডেলিভার দ্য লেকচার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যারা শুনতে পাও নাই বা যারা শুনেও বারবার জিজ্ঞেস করছো, দয়া করে কেউ একজন এই কোয়েশ্চেনের অ্যানসারটা গ্রুপে লিখে দিও, তাহলে মনে হয় সবার কনফিউশন ক্লিয়ার হবে। ঠিক আছে, জি স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ফাইন, সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং, সি ইউ অন দ্য নেক্সট উইক।